আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের 5.3 এটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো দেখো কি লেখা আছে, নাও রেড আ নোট অন ওয়েজ টু মেক আ টেক্সট মোর এনগেজিং অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স। নাও রেড আ নোট মানে তোমরা এখন একটা নোট পড়বে, ওয়েজ টু মেক আ টেক্সট মোর এনগেজিং, যে একটা লেখাকে কিভাবে বেশি এনগেজিং করা যায় এবং ক্লিয়ারার টু দ্য রিডার্স এবং বেশি ক্লিয়ার করা যায় পাঠকদের কাছে। এই ক্লিয়ারার মানে তোমার যে লেখাটা আছে ওই লেখাটা পড়ার পর তোমার ভিতরে কোনো কনফিউশন থাকবে না, অর্থাৎ লেখাটা তোমার কাছে স্পষ্ট হবে। যা লেখা আছে সেটা লেখার পর তুমি পুরোপুরি বুঝতে পারবা, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আর এনগেজিং মানে তুমি লেখাটা পড়ার সাথে সাথে বুঝতে পারছো, তুমি এই পড়ার সাথে যুক্ত হতে পারছো, বিভিন্ন জিনিস কল্পনা করতে পারছো পড়ার মাধ্যমে, এটা হচ্ছে এনগেজিং। এরপর হচ্ছে লেটার আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইস অ্যান্ড দেয়ার পারপোজেস ইন দ্য ফলোয়িং টেক্সট। এরপর হচ্ছে তুমি আইডেন্টিফাই করবা ওই লেখার মধ্যে কি কি কোহেসিভ ডিভাইস রয়েছে। এখন তোমরা জানো না যে কোহেসিভ ডিভাইস কি, এটা তোমরা একটু পর জানবা। অ্যান্ড দেয়ার পারপাস, এবং এই কোহেসিভ ডিভাইস ইউজ করা হয়েছে এর উদ্দেশ্যটা কি। হাউ স্কুল এডুকেট স্টুডেন্ট অ্যাবাউট মেন্টাল হেলথ, তোমরা এই যে যেই লেখাটা থেকে হচ্ছে এই কোহেসিভ ডিভাইসকে আইডেন্টিফাই করবে এবং তাদের পারপাস খুঁজবা, সেই লেখাটার হেডলাইন হচ্ছে হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, যে একটি স্কুল কিভাবে তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে। মানে এই হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, এই শিরোনামে একটা তোমাদের বইতে একটা টেক্সট আছে, সেই টেক্সট পড়ে তোমরা এগুলো আইডেন্টিফাই করবা। এখন দেখো, ওয়েজ টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স, একটা টেক্সটকে কিভাবে ইজি ইজি করা যায় এবং বোধগম্য করা যায় পাঠকদের কাছে। এরপর দেখো কি লেখা আছে, ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ড অন দ্য ক্লিয়ারিটি অফ ইয়োর এক্সপ্রেশন, এই কার্যকর যোগাযোগ অনেকাংশে ডিপেন্ড করে বা এই ডিপেন্ড করা মানে নির্ভর করে যে তোমার যে লেখা আছে বা তোমার যে বাচনভঙ্গি এটার ভিতরে কতটা স্পষ্টতা আছে। এই ইফেক্টিভ কমিউনিকেশন মানে যে কমিউনিকেশনটা কার্যকরী বা ইফেক্টিভ। অন ওয়ে টু মেক ইউর আইডিয়াস ক্লিয়ারার টু দ্য রিডার্স ইজ টু ইউজ কোহেসিভ ডিভাইস ইন ইউর রাইটিং, তোমার তোমার লেখাকে পাঠকের কাছে পাঠকের কাছে একবারে স্পষ্ট করার জন্য এই কোহেসিভ ডিভাইস হচ্ছে একটা উপায়। নাও লেটস এক্সপ্লোর হোয়াট কোহেসিভ ডিভাইস রিফার্স টু অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইন দ্য টেক্সট। এই রিফার্স টু মানে বোঝায়। এখন আমরা এক্সপ্লোর করব বা উদ্ভাবন করব বা আবিষ্কার করব যে এই কোহেসিভ ডিভাইস দ্বারা কি বোঝায় এবং এটা কিভাবে একটা লেখার মধ্যে কাজ করে। এরপর দেখো, এখন এখানে দেখো কোহেসিভ ডিভাইস হেডলাইন দিয়ে আছে। এরপর দেখো, কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কানেক্ট আইডিয়াস অ্যামং ডিফারেন্ট পার্টস অফ আ টেক্সট। কোহেসিভ ডিভাইস হচ্ছে শব্দ অথবা এই ফ্রেজ, যেই শব্দ বা ফ্রেজ যেগুলো হচ্ছে একটা টেক্সটের বিভিন্ন পার্টের মধ্যে সংযোগ স্থাপন করে, বা একটা টেক্সটের মধ্যে যে বিভিন্ন আইডিয়া রয়েছে সেই আইডিয়াগুলোর মধ্যে এটা একটা সংযোগ স্থাপন করে। ধরো তুমি দুইটা বাক্য লিখছো, সেই দুইটা বাক্যর মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। এই কোহেসিভ ডিভাইসের কাজ হচ্ছে সেই দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। ইফ ইউ রেড এনি টেক্সট কেয়ারফুলি ইউ উইল নোটিস আইডিয়াস আর অলরেডি দেয়ার ইন দ্য টেক্সট। যদি তুমি কোন একটা টেক্সটকে কেয়ারফুলি পড়ো, তুমি নোটিস করবা যে আইডিয়াগুলো অলরেডি সেইখানে আছে। বাট সামটাইমস দে রিমেইন আইসোলেটেড, কিন্তু অনেক সময় হয় যে সেই আইডিয়াগুলো আইসোলেটেড বা একাকী রয়েছে, তারা কানেক্টেড নয়। দ্য কোহেসিভ ডিভাইসেস connects those ideas with each other and help the readers understand what the writer is saying in the text. আর এই কোহেসিভ ডিভাইস হচ্ছে ওই যে যেসব আইডিয়াগুলো একটা টেক্সটের মধ্যে আইসোলেটেড ভাবে রয়েছে ওই আইডিয়াগুলোকে একটার সাথে আরেকটাকে কানেক্ট করে এবং যারা পাঠক রয়েছে তাদেরকে এই লেখাটাকে বুঝতে বা তোমার যে লেখক আছে সেই লেখক যে কি বলতে চেয়েছে সেই জিনিসটাকে
পাঠকদের বুঝতে সহায়তা করে। সো So the sole purpose of using cohesive device is to build an interrelationship among sentences or paragraphs and give a logical progression to the text. So the sole purpose of cohesive device, sole purpose মানে হচ্ছে এটার একমাত্র উদ্দেশ্য। সো দ্য সোল পারপাস অফ কোহেসিভ ডিভাইস, অর্থাৎ কোহেসিভ ডিভাইস ইউজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিল্ড অ্যান ইন্টার রিলেশনশিপ অ্যামং সেন্টেন্স। টু বিল্ড অ্যান ইন্টার রিলেশনশিপ মানে যে সেন্টেন্স বা প্যারাগ্রাফ রয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক। এই ইন্টার রিলেশনশিপ মানে আন্তঃসম্পর্ক। দেখো এখানে লেখা আছে আন্তঃসম্পর্ক, একটা আন্তঃসম্পর্ক তৈরি করা কিসের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে। একটা টেক্সটে হইতে পারে অনেকগুলো সেন্টেন্স আছে, হইতে পারে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এই সেন্টেন্স বা প্যারাগ্রাফের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। অ্যান্ড গিভ আ লজিক্যাল প্রোগ্রেশন টু দ্য টেক্সট, এবং এই যে লেখা আছে বা টেক্সটটি আছে এই টেক্সটের একটা যৌক্তিক অগ্রগতি প্রদান করে। এরপর দেখো, ফর এক্সাম্পল রেড দ্য ফলোইং সেন্টেন্স, কবিতাস ফ্রেন্ড ইজ আ সুইমার অ্যান্ড শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। যদি তোমাকে এটা কেউ বলে, দেখো কবিতার বন্ধু একজন ভালো সাঁতারু এবং সে একটা অল্প দূরত্ব পার করতে পারে নাই। এখন দেখো একজন যদি খুব ভালো সাঁতারু হয়, এটা তো খুব স্বাভাবিক যে সে যদি কোনো একটা খুব অল্প দূরত্ব থাকে, অল্প দূরত্ব অবশ্যই পানির ক্ষেত্রে অল্প দূরত্ব থাকে, সে সেটা পার করতে পারবে, কিন্তু সেটা পার করতে পারে নাই। দেখো এই দুটা জিনিস আসলে সাংঘর্ষিক না, যে সে খুব ভালো সাঁতারু বাট সে অল্প দূরত্ব সাঁতার কেটে পাস করতে পারে নাই, এটা সাংঘর্ষিক না? তো দেখো এটা কিন্তু পাঠকদের কাছে ক্লিয়ার না যে সে অনেক ভালো সাঁতার কাটতে পারে কিন্তু সে অল্প দূরত্ব কেন পার করতে পারলো না। তো দেখো অ্যাজ আ রিডার আর নট ইউ কনফিউজড, একটা পাঠক হয়ে তুমি কি কনফিউজড হও নাই যে সে একজন ভালো সাঁতারু হয়েও কেন পার হইতে পারলো না অল্প দূরত্ব? ডেফিনেটলি, অবশ্যই ইউ আর, তুমি হয়েছো। বিকজ দ্য ফার্স্ট ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গট ইজ কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার। কারণ হচ্ছে তুমি প্রথম যে ইনফরমেশনটি পেয়েছো সেটা হচ্ছে কবিতার যে বন্ধু রয়েছে সে অনেক ভালো সাঁতারু। দ্য রাইটার হ্যাজ ইউজড অ্যান্ড টু টেল দ্য সেকেন্ড আইডিয়াস। দেখো এখানে কিন্তু যে লেখক আছে সে কিন্তু এখানে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে এই অ্যান্ড ইউজ করেছে। যেহেতু এই অ্যান্ড ইউজ করছে, দেখো কি লিখছে, সো ইউ আর এক্সপেক্টিং দ্য সিমিলার আইডিয়াস। এই অ্যান্ড ইউজ করার কারণে তুমি এরকম একটা সিমিলার পাচ্ছ যে সে যেহেতু ভালো সাঁতারু সে অবশ্যই পার করে যেতে পারছে। কারণ কি এখানে এই অ্যান্ড ইউজ করার কারণে তুমি এটা মনে করছো, বাট পরে যে তুমি আশাহত হয়েছো। লাইক মেবি শি উইল ইজিলি ক্রস আ স্মল ডিস্টেন্স, যে তুমি এটা এক্সপেক্ট করছিলে যে এরকম কিছু একটা হবে যে সেই অল্প দূরত্ব খুব সহজেই পার হয়ে যেতে পারছে। বাট দ্য রাইটার হ্যাজ জাস্ট রিটেন দ্য অপোজিট দ্যাট শি কুড নট ক্রস দ্য স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। কিন্তু যে লেখক আছে সে এটার বিপরীতটা লিখছে যে সে গতকাল এই অল্প দূরত্ব পার হতে পারে নাই। হিয়ার the use of this cohesive device and make you confused and eventually you fail to understand the meaning of the text. অর্থাৎ যেহেতু সে এই কোহেসিভ ডিভাইস অ্যান্ডটা ব্যবহার করছে এই জন্য তুমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতিছো বা কনফিউজ হয়েছো এবং ফলশ্রুতিতে তুমি এই যে লেখার মর্মার্থ বুঝতে ব্যর্থ হয়েছো। বাট বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইস, কিন্তু যদি যথার্থ কোহেসিভ ডিভাইস ইউজ করা হতো, ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস। তুমি এই দুইটা সেন্টেন্সের মধ্যে বা দুইটা পার্টের মধ্যে যে আইডিয়াগুলো রয়েছে তাদেরকে তুমি কানেক্ট করতে পারতে, অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ারার টু দ্য রিডার্স, এবং যারা পাঠক রয়েছে তাদের কাছে এই যে অর্থটা এটা খুবই ক্লিয়ার হতো। দ্য টেক্সট ক্যান বি রিরাইটেন ইন দ্য ফলোয়িং ওয়ে, এই টেক্সটটাকে আমরা রিরাইট করতে পারি এইভাবে। নর্মালি মাই ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, সাধারণত এখানে দেখো নর্মাল ইউজ হয়েছে যে সাধারণত আমার বন্ধু একজন ভালো সাঁতারু, বাট ইয়েস্টারডে, কিন্তু গতকাল শি ফেল টু ক্রস দিস স্মল ডিস্টেন্স, কিন্তু গতকাল সে এই সামান্য দূরত্ব
পার করতে ব্যর্থ হয়েছে। তো দেখো, যদি তোমাকে এভাবে বলি যে সাধারণত আমার বন্ধু একজন ভালো সাঁতারু, কিন্তু গতকাল সেই অল্প দূরত্ব পার হতে ব্যর্থ হয়েছে, এটা বললে লেখাটা কিন্তু তোমার কাছে বোধগম্য হচ্ছে। কিন্তু এখানে যদি তুমি বলো যে কবিতা আমার অনেক কবিতা যে কবিতার বন্ধু একজন ভালো সাঁতারু, কিন্তু সে এই অল্প দূরত্ব গতকালকে পার হতে ব্যর্থ হয়েছে, এটা বললে কিন্তু এটা বোধগম্য হয় না। এটা কিন্তু এই নিচের লেখাটা কিন্তু বোধগম্য হচ্ছে। নাও when you have used normally and but it makes sense to the readers, যখন তুমি এই নরমালি এবং বাট ইউজ করছো তখন এটা পাঠকদের কাছে মানে বোধগম্য হচ্ছে। সো ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কোহেসিভ ডিভাইস দ্যাট কনভে দ্য কারেক্ট মিনিং। এটাই হচ্ছে এই কোহেসিভ ডিভাইসের যথাযথ ব্যবহার, আর এইটার মাধ্যমে এই যথাযথ ব্যবহার পাঠকদের কাছে এই লেখাটার প্রকৃত অর্থ প্রকাশ করছে। In English grammar, there are different kind of cohesive devices. Here, 3 of them are written for you. ইংলিশ গ্রামারে নানান ধরনের কোহেসিভ ডিভাইস আছে, তোমাদের বইতে এই 3 ধরনের কোহেসিভ ডিভাইসের কথা বলা আছে। এই 1 নাম্বার হচ্ছে ইউজিং প্রোনাউন্স, প্রোনাউন ব্যবহার করে। If you use pronouns refer to the previously mentioned noun, you can make a text sound better and easy to follow. এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা তোমাদেরকে এখনই বুঝাই দিচ্ছি, এই লাইনের দিকে লক্ষ্য করো। ফর এক্সাম্পল, আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস, এই লেখাটার দিকে খেয়াল করো। আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে ধন্যবাদ দিতে চাই। উইথাউট দেম আই উড নট ডু ইট প্রপারলি, আমি তাদেরকে ছাড়া এই জিনিসটি করতে যথাযথভাবে করতে পারতাম না। দেখো এখানে কিন্তু দেম লেখা হয়েছে, এই দেম দ্বারা কাদেরকে বোঝা হয়েছে? এই মাই ফ্রেন্ড বোঝানো হয়েছে। তুমি কিন্তু এখানে উইথাউট মাই ফ্রেন্ড লিখতে পারতে, কিন্তু এই উইথাউট মাই ফ্রেন্ড না লিখে উইথাউট দেম লিখেছো। এটা আসলে এই দেম এখানে একটা কোহেসিভ ডিভাইস। এটা আসলে কি? এটা আসলে এই ইউজিং প্রোনাউন, এই দেমটা একটা প্রোনাউন না, তুমি অ্যাকচুয়ালি এই প্রোনাউন ব্যবহার করে এই পাঠকদের কাছে এটাকে বোধগম্য করছো। দেখো, হেয়ার দ্য প্রোনাউন দে ইজ ইউজ টু রেফার দি প্রিভিয়াসলি মেনশন নাউন। সেক্ষেত্রে প্রিভিয়াসলি মেনশন নাউন মানে বিগত সময়ে বা আগে যে নাউনকে মেনশন করা হয়েছে। এই দেখো, এই মাই ফ্রেন্ড কিন্তু নাউন, এটাকে কিন্তু আগে মেনশন করা হয়েছে, এই পরে একটা প্রোনাউন দিয়ে এই আগের নাউনকে বোঝানো হয়েছে। ইট হেল্পস টু মেক দ্য টেক্সট কানেক্টেড অ্যান্ড ইজি ফর দ্য রিডার্স। এই যে নাউন প্রোনাউনটা ইউজ করা হয়েছে, এই প্রোনাউনটা এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সকে কানেক্ট করেছে এবং পাঠকদের জন্য এটাকে বোধগম্য করতে সহায়তা করেছে। এরপর দেখো, বাই ইউজিং কনজাংশন, আর একটা উপায় হচ্ছে তুমি কনজাংশন ব্যবহার করে তুমি একটা লেখাকে অনেক ভালো বোধগম্য করতে পারো। দেখো, কনজাংশন আর দ্য ওয়ার্ডস ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস ইন আ টেক্সট। কনজাংশন হচ্ছে শব্দ যারা হচ্ছে কানেক্ট করে শব্দকে বা ফ্রেজকে বা ক্লজকে একটা লেখার ভিতরে। ইন ইংলিশ গ্রামার দ্য মোস্ট ইউজ কনজাংশন আর ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো। এখন দেখো, ইংলিশ গ্রামারে একবারে কমন যেসব কনজাংশন ইউজ হয় তারা হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো। তুমি এই সবগুলোকে তুমি একটা জিনিস দ্বারা মনে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি যদি এই ফ্যান বয়েস শব্দটাকে মনে রাখতে থাকো, এফ দ্বারা ফর, এ দ্বারা অ্যান্ড, এন দ্বারা নর, বি দ্বারা বাট, ও দ্বারা অর, ওয়াই দ্বারা ইয়েস অ্যান্ড এস দ্বারা সো। এই ফ্যান বয়েস মনে রেখে তুমি সবগুলো কনজাংশনকে মনে রাখতে পারো। এরপরে দেখো, কনজাংশনের কি এক্সাম্পল দেওয়া আছে। ইফ ইউ রেড দ্য ফলোইং সেন্টেন্সেস, আই লাইক টু টক টু পিপল, আমি মানুষের সাথে কথা বলতে চাই। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইল, আমি বিভিন্ন মানুষদের বিভিন্ন লাইফস্টাইল সম্পর্কে জানতে চাই। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। এখানে দেখো 3টা সেন্টেন্স লেখা আছে, কিন্তু কেউ কারোর সাথে কানেক্টেড না, অর্থাৎ এরা মিনিংফুল অর্থ দেয়নি। কিন্তু তুমি যদি এই লেখাটাকে এইভাবে লিখো, আই লাইক টু টক টু পিপল অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল। দেখো, আই লাইক টু টক টু পিপল, আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, অ্যান্ড এবং বিভিন্ন লাইফস্টাইল সম্পর্কেও জানতে পছন্দ করি, কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না। দেখো, এই ক্ষেত্রে কিন্তু এই তুমি অ্যান্ড এবং বাট ইউজ করে এই লেখাটাকে, এই পুরো লেখাটাকে একটার সাথে আরেকটাকে ইন্টারকানেক্টেড করেছো। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন ইউজ করে একটা লেখাকে আরো বেশি মিনিংফুল করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। এরপর দেখো, বাই ইউজিং কানেক্টেটরস অর লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস,
Connectors plays an important role to make a text more meaningful. Connectors একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা টেক্সটকে মিনিংফুল করার জন্য। there is a lot there is a long list of connectors. Here is a list of some important connectors. এখন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কানেক্টরের একটা লিস্ট দেওয়া হবে and their function and uses are given here for you, এবং তাদের ফাংশন এবং কিভাবে সেটাকে ইউজ করা হয়েছে সেটাও দেখানো হবে। দেখো এখানে কানেক্টরস লেখা আছে অলসো ইন অ্যাডিশন ফার্দারমোর মোরওভার as well as এখানে যে কানেক্টর গুলো লেখা হয়েছে এগুলোর পারপাস মানে এগুলো কোন উদ্দেশ্যে ইউজ করা হয়। দেখো টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, এই সবগুলো কানেক্টর ইউজ করা হয় একটা অন্য একটা ইনফরমেশন দেওয়ার জন্য। দেখো এখানে লেখা আছে মাই ফ্রেন্ড শেফালি লাভস অবিস অ্যান্ড কেয়ারস অ্যাবাউট হার প্যারেন্টস। আমার বান্ধবী শেফালি ভালোবাসে, মান্য করে এবং কেয়ার করে তার পিতামাতার। অলসো দেখো এখানে মাই কাজিনের দেখো কিছু গুণের কথা উল্লেখ আছে। এখন দেখো অলসো দিয়ে শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ, সে তার বন্ধু বান্ধবদের তাদের লেখাপড়ায় সহায়তা করে। দেখো এই মাই কাজিন সম্পর্কে অন্য একটা ইনফরমেশন দেওয়ার জন্য অলসো ইউজ হয়েছে। তো এই টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন মানে অন্য একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই অলসো ইন অ্যাডিশন ফার্দারমোর মোরওভার অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো ইউজ হয়। এরপর দেখো কম্পেয়ার, লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইটিসি, কন্ট্রাস্ট, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি। দেখো কম্পেয়ারের জন্য যদি তুমি দুজনের মধ্যে তুলনা করতে চাও তাহলে লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে। আর তুমি যদি কন্ট্রাস্ট বা এটাও এক ধরনের তুলনা, ঠিক আছে, এটা এক ধরনের তুলনা। এই কম্পেয়ার মানে হচ্ছে সিমিলার জিনিসের তুলনা আর কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত জিনিসের তুলনা, ঠিক আছে। কম্পেয়ার মানে কি সিমিলার জিনিসের আর কন্ট্রাস্ট মানে বিপরীত জিনিসের। তো এগুলো কেন করা হয়? টু কম্পেয়ার অ্যান্ড টু কন্ট্রাস্ট। কম্পেয়ার মানে সাদৃশ্য আর কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য। দেখো এখানে কি লেখা আছে মাই মাদার লাভস টি উইথ সুগার, আমার মা চায়ে চিনি পছন্দ করে। অলদো শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট, যদিও সে একজন ডায়াবেটিক্সের রোগী। লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইটস, একইভাবে সে এই মিষ্টি খেতে পছন্দ করে। এটা অ্যাকচুয়ালি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা হয়েছে বা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখানো হয়েছে। ফর এক্সাম্পল সাস অ্যাজ ফর ইনস্ট্যান্স লাইক ইটিসি। দেখো ফর এক্সাম্পল একটা, সাস অ্যাজ একটা, ফর ইনস্ট্যান্ট একটা, লাইক একটা। এগুলো কি টু গিভ এভিডেন্স অর এক্সাম্পল, এগুলো হচ্ছে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন নাউডেজ many educational institutions are shifting to blended learning. এটার মানে হচ্ছে বর্তমান সময়ে অনেক এডুকেশনাল ইনস্টিটিউটগুলো মিশ্র লার্নিং এর দিকে ঝুঁকেছে। এই মিশ্র লার্নিং বলতে শ্রেণীকক্ষে ডিজিটাল মাল্টিমিডিয়া বা এই ধরনের জিনিসগুলো সংযুক্ত করেছে যাতে শিক্ষার্থীদের কোনো জিনিস বুঝতে সুবিধা হয়। বিকজ ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিট, কারণ হচ্ছে এর নানান ধরনের সুবিধা রয়েছে। ফর ইনস্ট্যান্ট দেখো এখানে বলছে এর নানা ধরনের সুবিধা রয়েছে। এই ফর ইনস্ট্যান্স দিয়ে বলছে সেভিং টাইমস অ্যান্ড মানি। দেখো এই ফর ইনস্ট্যান্স দিয়ে যে কি কি সুবিধা রয়েছে সেগুলোর উদাহরণ দেওয়া হচ্ছে। সেভিং টাইম অ্যান্ড মানি, গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস, যে আমাদেরকে এই অডিও এবং ভিডিও দেওয়ার মতো সুবিধা দিচ্ছে। দেখো এই ফর ইনস্ট্যান্টের ইউজটা এখানে দেখো, এগুলো আসলে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়েছে। এরপর দেখো আর রয়েছে কজ, কারণের জন্য কজ, কারণ মানে এই কজ মানে কারণ দেখাইতে বিকজ, ডিউ টু, সিন্স, ইটিসি। আর ইফেক্ট দেখাইতে কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, সো। এগুলো কি কারণে ইউজ করা হয়? পারপাস, শো কেস অ্যান্ড ইফেক্ট, শো কজ অ্যান্ড ইফেক্ট, কোনো কারণ বা প্রতিক্রিয়া দেখাইতে, বা এই ইফেক্ট মানে হচ্ছে ফলাফল দেখাইতে, দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন, অথবা একটা কাজের ফলাফল দেখাইতে। এটা টেক্সটে কিভাবে ইউজ হচ্ছে দেখো, I could not sleep well last night because it was noisy outside. আমি গত রাতে ঘুমাইতে পারিনি কারণ হচ্ছে বাইরে নয়েজ ছিল। দেখো এই বাইরে নয়েজ ছিল এর ফলশ্রুতিতে আমি ঘুমাইতে পারিনি। দেখছো এই ক্ষেত্রে বিকজ কি
কেন ইউজ হয়েছে, দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন। এখানে অ্যাকশন আছে নয়েজি, নয়েজি হচ্ছে অ্যাকশন, আর এর কনসিকুয়েন্স কি, কনসিকুয়েন্স আমি ঘুমাইতে পারিনি। অ্যাজ এ রিজাল্ট, অ্যাজ এ রিজাল্ট আই ফিল ডিজি অ্যান্ড ক্যান কনসেন্ট্রেট অন দ্য ক্লাস। এই জন্য আমি ফলশ্রুতিতে আমি ক্লাসে ঝিমাইছি এবং লেখাপড়ায় কনসেন্ট্রেট করতে পারিনি। এখানে দেখো অ্যাজ এ রেজাল্টও কিন্তু একটা ফলাফল বোঝাইছে। দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন আফটার দ্যাট, ইন দ্য, ইন ইটিসি, এগুলো কি কেন ইউজ করা হয়েছে? এগুলো হচ্ছে টু মেক সিকুয়েন্স। এগুলো একটা সিকুয়েন্স ব্যবহার করতে ইউজ করা হয়, সিকুয়েন্স মেনটেন করতে ইউজ করতে হয়। যেমন তুমি কোনো ফার্স্টে কোনো একটা জিনিস বলছো, এরপর তারপরে কোনো একটা জিনিস বলছো, এটাতে সিকুয়েন্স হচ্ছে না, বা পর্যায় ক্রমতা হচ্ছে না। এই পর্যায়ক্রমতা ধরে রাখার জন্য এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন আফটার দ্যাট, ইন দ্য এন্ড, এগুলো ইউজ করে। আই এম মেকিং আ প্ল্যান টু প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন। ফার্স্টলি, আমি প্ল্যান করছি যে আমি আমার অনাগত এক্সামিনেশনের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবো। ফার্স্টলি আই উইল লিস্ট অল দ্য সাবজেক্ট অ্যাকর্ডিং টু ডেটস। প্রথমত আমি সাবজেক্টগুলোকে পরীক্ষার ডেট অনুসারে সাজাই ফেললাম। নেক্সট, তারপর আই উইল মেক টাইম ফ্রেম টু রিভাইজ অল দ্য সাবজেক্ট। এরপর আমি একটা টাইম ফ্রেম বানালাম যে কিভাবে আমি আমার সাবজেক্টগুলোকে রিভাইজ দেবো। দেখো এখানে নেক্সট ইউজ হয়েছে, ফার্স্টলি ইউজ হয়েছে, এগুলো একটা সিকুয়েন্স বা পর্যায়ক্রমতা বোঝাইতে ইউজ করা হয়েছে। দেখো পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এগুলো কেন ইউজ করা হয়? গিভ এমফাসিস অন সামথিং অর সাম অন। এটা হচ্ছে এমফাসিস, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা তোমরা আসলে মনে রাখবা। এমফাসিস শব্দের অর্থ হচ্ছে জোর দেয়া, বা কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য বর্ণনা করা। টু এমফাসিস অন সামথিং, এটার মানে কোন একটা জিনিসের দিকে জোর দেয়া। দেখো কমিউনিকেশন ইন ইংলিশ ইজ আ মাস্ট ফর অল স্টুডেন্ট। আমাদের ইংলিশের যে যোগাযোগ রয়েছে বা ইংলিশে কমিউনিকেশন আমাদের সকল স্টুডেন্টের জন্য একটা অবশ্যকরণীয় জিনিস। স্পেশালি ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, বিশেষভাবে যারা বিদেশে লেখাপড়া করতে চায়। দেখো এখানে এই স্পেশালি বলতে যারা বিদেশে লেখাপড়া করবে এদের দিকে জোর দিয়েছে না, এই স্পেশালি ইউজ করার মাধ্যমে যারা বিদেশে যাবে শুধুমাত্র তাদের দিকে একটা জোর দিয়েছে। তো এমফাসিস অন সামথিং অর সামান মানে কোন একটা বিশেষ জিনিসের দিকে বা বিশেষ মানুষের দিকে জোর দেওয়া। এরপর দেখো ইন কনক্লুশন টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এই জিনিসগুলোকে ইউজ করা হয় টু সামারাইজ অর কনক্লুড দ্য আইডিয়াস। একটা উপসংহার টানতে বা সকল জিনিসকে একসাথে অন্তর্ভুক্ত করার জন্য। ইন বাংলাদেশ, দেখো উদাহরণ, দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বাংলাদেশে যে সাক্ষরতার হার সেটা দিন দিন বাড়ছে। অলসো লাইফস্টাইল ইজ ডেভেলপিং, এবং লাইফস্টাইলও দিন দিন উন্নত হচ্ছে। দেখো এখানে অলসো ইউজ করা হয়েছে, এটা কিন্তু আবার এই যে কোথা অলসো, এটা কই দাঁড়াও, অলসো ইউজ করা হয় হচ্ছে এই দেখো অলসো টু অ্যাড, এই যে এখানে অলসো আছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। দেখো এখানে এই অলসো কিন্তু আগের। এরপর দেখো বাট উই আর গ্রাজুয়ালি লুজিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের সবুজ বাংলাদেশকে হারাচ্ছি। দেয়ারফর, দেখো এখানে দেয়ারফর ইট ইজ হাই টাইম উই নিড টু অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট ইস্যু। সো এটাই সময় যে আমরা আমাদের এনভায়রনমেন্টাল ইস্যুর জন্য সচেতন হব। দেখো এখানে এই যে প্রথমে কিছু সেন্টেন্স লিখছে, এই সবগুলো সেন্টেন্সের একটা উপসংহার কিন্তু এই দেয়ারফর দিয়ে এই লাস্টের সেন্টেন্সে লিখে দিছে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।